ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 224তম পর্ব। যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে যে অবস্থা থেকে নিবেদিতার ভারত দর্শন শোনার জন্য অপেক্ষায় থাকেন প্রতি রবিবার সকাল 6টার সময়, তাদের সকলের প্রতি আমি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করি। অবশ্যই প্রাণায়াম চ্যানেলের পবিত্র সুর মহাশয় এবং তার কন্যাদ্বয় সহ পরিবারকে আমি অকুণ্ঠ ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া নিবেদিতার ভারত দর্শনের 224তম পর্ব আপনাদের কাছে পৌঁছাবার সুযোগ পেত না। এটা সেই করোনার সময় থেকে উনি প্রতি রবিবার যেভাবে আপনাদের দুয়ারে পৌঁছে দেন ঘুম ভাঙানোর বাণী রূপে, তার জন্য আমি তাদের কাছে সর্বতোভাবে কৃতজ্ঞ। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে নিবেদিতার ভাবধারা আজ ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছেয়ে গেছে তার সেবা এবং ত্যাগের মহৎ আদর্শ, যেটি শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন। তার বহিঃপ্রকাশ যদি পূর্ণাঙ্গ একটি মানুষের মধ্যে পরিগ্রহ লাভ করতে পারে, তার নাম অবশ্যই নিবেদিতা। এটা বারবার কথার মধ্যে, আলোচনার মধ্যে ফুটে উঠেছে। সে কথা নতুন করে বলার আজ আর অপেক্ষা রাখে না। নিবেদিতা আর ভারতবর্ষ আর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা সমার্থক শব্দে পরিণত হয়ে গেছে। আজ আমরা ভারতবর্ষের যে স্বরূপটি দেখি, সেটি ভারতবর্ষের ঐতিহ্যের এক আদর্শ নিদর্শন এবং তার সাথে সাথে ভারতবর্ষের চিরশাশ্বত বাণীকে এক নতুন বিশ্বাসের মোড়কে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় পরিগণিত করা হচ্ছে আজ। এটি নতুন কিছু নয়। যুগ যুগ ধরে ভারতবর্ষের ফল্গু ধারায় প্রবাহিত আধ্যাত্মিক চেতন মর্মবাণী আজ মানব সভ্যতার ইতিহাসে সর্বজন বিদিত। এটা বলার অপেক্ষা রাখে না। যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভারতের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলেছেন, এই সেই প্রাচীন ভূমি, অনন্যা দেশে যাবার পূর্বে ব্রহ্মবিদ্যা যে দেশকে নিজ প্রিয় বাসভূমি রূপে নির্দিষ্ট করেছিলেন, এই সেই ভারতবর্ষ, যার আধ্যাত্মিক প্রবাহ জড় রাজ্যে সাগর সদৃশ প্রবাহমান স্রোত সতীসমূহের তুল্য, যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হয়ে তুষার শিখররাজি দ্বারা যেন স্বর্গ রাজ্যের রহস্য নিচয়ের দিকে দৃষ্টিপাত করিয়েছে। এই সেই ভারত, যে ভারতভূমির মৃত্তিকা শ্রেষ্ঠ মুনি ঋষিদের চরণ রজে পবিত্র হয়েছে। এইখানেই সর্বপ্রথম অনন্ত জগতের রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং তার চেষ্টা ঘটেছে। এখানেই জীবাত্মার অমরত্ব, অন্তর্যামী ঈশ্বর এবং জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত পরমাত্মা সম্বন্ধীয় মহাবাদের প্রথম উদ্ভব। ধর্ম ও দর্শনের সর্বোচ্চ আদর্শ সকল এখানেই চরম পরিণতি লাভ করেছে। এই সেই ভূমি, যেখান থেকে ধর্ম ও দার্শনিক তত্ত্বসমূহ বন্যাকারে প্রবাহিত হয়ে সমগ্র জগৎকে প্লাবিত করেছে এবং শুধু প্লাবিত করেনি, সমস্ত ছোট ছোট ভিন্ন ভিন্ন ধারণাগুলিকে
তার স্রোতধারায় অর্থাৎ ভারতবর্ষের স্রোতধারায় প্লাবিত করে একাত্ম করে দিয়েছে এবং এক সত্তায় পরিণত করে দিয়েছে। এটাই ভারতবর্ষের বিশেষত্ব। ভারতবর্ষ সেই অধ্যাত্ম চিন্তার জননী তথা ধাত্রী স্বরূপা। এটা বারবার প্রমাণিত সত্য হয়েছে। আর এখান থেকেই আবার সেই রকম তরঙ্গ উত্থিত হয়ে নিস্তেজ জাতিসমূহের ভিতর জীবন এবং তেজ সঞ্চার করেছে এবং ভবিষ্যতেও করবে। ভারতের এই সমুন্নত সাংস্কৃতিক জীবন একদিকে যেমন আমাদেরকে ভারতীয়ত্ব বোধকে নিজেদের সম্বিত ফিরিয়ে দিতে বারবার চেষ্টা করেছে, পাশ্চাত্যের মানুষ তথা প্রতীচ্যের মানুষ বিজ্ঞানে সমৃদ্ধ হয়েও তারা আমাদেরকে কুর্নিশ জানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। কারণ বিজ্ঞান যুগ যুগ ধরে বিশ্বকে যে আলোর সন্ধান দিয়েছে, কিন্তু তার পেছনেই রয়েছে গভীর অন্ধকারের একটা বার্তা। যে কোনো মুহূর্তে যে বিজ্ঞান সৃষ্টি এবং উন্নতির শিখারূপে প্রজ্বলিত, কোন অদৃশ্য এক শক্তি ভয়াবহ রূপ ধারণ করে ধ্বংসের রূপে পরিণত হতে পারে। আজ আণবিক, পারমাণবিক এবং অতি পারমাণবিক অস্ত্রসজ্জায় সজ্জিত সমগ্র বিশ্ব হিংসার বিরুদ্ধে হিংসা, নতুন ধ্বংসের বার্তা বহন করে যখন আনছে, তখন ভারতবর্ষ নিঃশব্দে নীরবে হেসে ফল্গু ধারার মতো প্রবাহিত হয়ে চলেছে। কারণ তারাই যে রক্ষাকর্তা, এটি তো অস্বীকার করার উপায় নয়। ভারতবর্ষের এই সমুন্নত সাংস্কৃতিক জীবন একদিকে শুধু নয় এবং একদিনেও গড়ে ওঠেনি। শাশ্বত আশ্রুত অদৃশ্য নৈশ শিশির সম্প্রাতে রাশি রাশি গোলাপ করি যেমন অলক্ষ্যতে প্রস্ফুটিত হয়, রাতের অন্ধকারে শিশির ভেজা প্রকৃতির দ্বারা পুষ্ট হয়, তেমনি যুগে যুগে মহামানবগণের অক্লান্ত নীরব সাধনা ভারতের এই আধ্যাত্মিক তথা সাংস্কৃতিক জীবনকে বিকশিত ও সমন্বিত করে তুলেছে। বৈদিক ও উপনৈদেশিক বা উপনিষদিক যে যুগের আচার্য ঋষি কণ্ঠে বহুত্বের মধ্যে একত্বের বাণী এবং একত্ব থেকে বহুত্বের বাণী ধ্বনিত হয়েছিল, জৈন বৌদ্ধ সন্ন্যাসীগণ যে নৈতিক ধর্মকে জীবনের মুক্তি মন্ত্র বলে ঘোষণা করে গেছেন, রামায়ণ মহাভারতীয় যুগের শৌর্য বীর্য গাথা ও গীতার সমন্বয়বাদের যে সনাতন ধর্মকে ভারতবর্ষের প্রাণকেন্দ্র বলে প্রচার করেছেন, পৌরাণিক ও তান্ত্রিক যুগের ধর্ম এবং মর্মস্পর্শী কাহিনীগুলোকে বেদান্তের জটিল তত্ত্ব এবং সরল ভাব নানাভাবে পরিবেশিত হয়েছে। তাই আজ ভারতের সংস্কৃতি জীবনকে অতুল সম্পদে ভূষিত করে আজও শত শত বিপ্লব ও বিপর্যয়ের মধ্যে বিশ্বের বিস্ময় ও শ্রদ্ধার বস্তু করে রেখেছে। রামকৃষ্ণ সংঘের উদ্ভব এবং আদর্শ অবদান পর্যালোচনা করলে স্পষ্টই প্রতীয়মান হয়, এই ভারত সংস্কৃতি রামকৃষ্ণ সংঘের মূল উৎস এবং প্রকৃত প্রাণ। অর্থাৎ ভারত সংস্কৃতি, ভারত সভ্যতার মূল প্রতিচ্ছবিটাই আসলে আমরা রামকৃষ্ণ ভাবধারার মধ্যেই খুঁজে পাই সম্পূর্ণরূপে। ভারতীয় সংস্কৃতির এক সংকট মুহূর্তে যুগসন্ধির এই অমূল্য আধ্যাত্মিক ভাবসমূহই ঊনবিংশ শতাব্দীর শেষে রামকৃষ্ণ সংঘাকারে রূপায়িত হয়েছিল। এটা আজ প্রমাণিত সত্য। নিবেদিতা সেই আদর্শের কাছেই নিজের জীবনকে আত্মসমর্পণ করেছেন, যেন পাশ্চাত্যের ওই বিখ্যাত সব বৈজ্ঞানিক
সৃষ্টি, বৈজ্ঞানিক যে সমস্ত উল্লাসকর সৃষ্টি, তার সাথে বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগত উন্নত বিশ্বায়নের নতুন নতুন দিক দিশা, তার পেছনে পেছনে ভারতবর্ষের শান্তির বাণীস্বরূপ আধ্যাত্মিকতার ফল্গু ধারায় প্রবাহ, বিশ্বের মানুষকে চিরশান্তির এক আলোক দিশারি স্বরূপ ধাবমান হয়ে রয়েছে। নিবেদিতা সেটা বুঝতে পেরেছিলেন, তাই নিবেদিতা এখানে এসেছেন। নিবেদিতা ভারতবর্ষের শিক্ষিত মহলে যেমনভাবে মিশেছেন এবং দূর থেকে লক্ষ্য করেছেন, তেমনই দরিদ্র অথচ শিক্ষিত, সরল সহজ অথচ তারা ভীষণ আধ্যাত্মিক সম্পদে ভরপুর এক একটি সত্তা তার কাছে বারবার ধরা দিয়েছে। নিবেদিতা কি সুন্দর কথাগুলি বলছেন, দু একটা কথা বললেই বোঝা যাবে। পরবর্তীকালে নিবেদিতাও সেগুলিকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা করেছেন এবং ভেবেছেন সেগুলির সন্ধান বিশ্বের মানুষকে, বিশেষ করে পাশ্চাত্যের তার লন্ডনে বসবাসকারী বান্ধবীদের মধ্যে কখনো ম্যাকলাউডকে, কখনো সারাবুলকে, কখনো বা হেমনকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। একটি সুন্দর চিঠিতে তিনি বলছেন এক জায়গাতে যে, জানো, তুমি যদি ভারতবর্ষের মধ্যে দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে বা কোথাও পুকুরের পাড়ে খালি গায়ে অতি সাধারণ জীবনযাপনকারী দুটি মানুষ রাস্তার ধারে কথা বলছে, খালি গায়ে বা স্বল্প বস্ত্রের দ্বারা আবৃত, এবং তারা কি আলোচনা করছে? তারা হয়তো চাষিবাসী মানুষ, তারা হয়তো গ্রামের বিভিন্ন সম্পদ নিয়ে, কেউ বা নতুন কৃষি প্রযুক্তি নিয়ে, কেউ বা শেক্সপিয়ারকে নিয়ে, ভারতবর্ষের রামায়ণ মহাভারতকে নিয়ে আলোচনা করছে। তাদের সামনে গিয়ে পৌঁছালে সেটি তুমি অনুভব করবে। দূর থেকে দেখে মনে হবে অতি সাধারণ সরল ছাপোষা ভারতীয় মানুষগুলি কি আলোচনা করতে পারে, কিন্তু তারাও যে উচ্চ চিন্তায় নিজেরা আলোচনারত, সেটা বুঝতে আপনার কাছে গিয়ে পৌঁছাতে হবে, না হলে কিন্তু আপনি অনুভব করতে পারবেন না ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষগুলির মধ্যে ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি কোথায় লুকিয়ে রয়েছে। সেগুলি বাইরে প্রকাশ করার জন্য নয়, সেগুলি অনুভবের জন্য এবং সেগুলি প্রয়োজনে ব্যবহারিক জগতে তুলে আনার জন্য। এবং তার জন্য কোনো আড়ম্বরতা নেই, তার জন্য কোনো বহিঃপ্রকাশের প্রয়োজন নেই। আসলে ভারতবর্ষের ধারাটি যুগ যুগ ধরে ফল্গু ধারাই প্রবাহিত হয়ে এসছে। সেখানে ভেতরে প্রবেশ না করলে সেগুলি জানতেই পারা যাবে না। বাইরের মানুষরা, প্রতীচ্যের মানুষেরা যখন ভারতবর্ষে পদার্পণ করেছেন, যারা ওই গভীরে ঢোকার চেষ্টা করেছে, নিবেদিতার মতো মহিলারা বা মানুষেরা, তখনই তারা বাধ্য হয়েছেন এই ভারতবর্ষকে কুর্নিশ জানাতে। নিবেদিতা সেটি বলছেন, তার বান্ধবীকে চিঠিতে লিখছেন, দেখো দেখো, যখন ওই অতি সাধারণ সহজ সরল অথচ তারা কাউকে ভ্রুক্ষেপ না করে নিজেদের মধ্যে যখন আলোচনারত কোথাও বসে দুটি মানুষ কথা বলছেন, দূর থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন তারা যেন অতি সাধারণ, কিন্তু যখন কাছে গিয়ে পৌঁছাবে হয়তো শুনবে তাদের মুখ থেকে শেক্সপিয়ার নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বা ভারতবর্ষের রামায়ণ, মহাভারত, উপনিষদ বা বেদের তত্ত্বকথা আলোচনা করছেন, সূত্র বলছেন এবং শ্লোক বলছেন। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতির
ধারক বাহকদের সত্যিকারের তাদের স্বরূপটি চিরফলগু ধারায় প্রবাহিত হয়ে চলেছে। সেগুলি বাইরের লোককে জানাবার জন্য নয়, চিৎকার করে পাঁচজনকে শোনাবার জন্য নয়, তারা অন্তরে গভীরে অনুভবে ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক। শুধু তাই নয়, আরও একটি ছোট্ট উদাহরণ। নিবেদিতা ওই রূপ দেখতে দেখতে ভারতবর্ষের মানুষের সহজাত যে ভাবগুলি, সেগুলি নিবেদিতাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। এবং তাকে স্মরণ করিয়ে দেয় না, তার সাথে সাথে নিবেদিতাও আবার ভারতীয়দের মধ্যে সেই ভাবটি, তাদের ভারতীয়ত্ব বোধের মধ্যেই তাদেরকে টেনে নিয়ে আসার চেষ্টা করেছেন, বা তাদেরকে ভারতীয় ভাবের মধ্যেই তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। একদিককার যদি ঘটনা বলি, নিবেদিতাকে ওই ভারতীয়দের দ্বারা তাকেও ভারতীয় ভাবটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার ইঙ্গিত রয়েছে। আবার অন্যদিকে তার দ্বারা ভারতীয়দের মধ্যেও ভারতীয় ভাবটিকে আদর্শগত দিক দিয়ে এবং সংস্কৃতিগত দিক দিয়ে, সভ্যতাগত দিক দিয়ে তাদের প্রকৃত ভারতীয় ভাবটি শ্রদ্ধার যোগ্য শুধু নয়, তার কাছে গ্রহণযোগ্য এবং তাদের দ্বারা, অর্থাৎ ভারতীয়দের দ্বারা প্রদর্শিত সেই ভারতীয় সংস্কৃতি সভ্যতার রূপটিকেই খুঁজে বেরিয়েছেন নিবেদিতা। প্রথম যেটি বলছিলাম, তাকে নিজেকে স্মরণ করে দিয়েছেন, স্তম্ভিত করেছে। একটি বাচ্চা শিশু নিবেদিতার কাছে রোজ আসত। সে রোজ একটু আধটু নিবেদিতার সাথে কথা বলতে বলতে আকার ইঙ্গিতে একটু ইংরেজির সাথে পরিচিতি লাভ করছিল, এবং নিবেদিতাই যেন তাকে ইংরেজি শিখতে সাহায্য করছিল, তার ভাষা বুঝতে। এবং সে এমনভাবে নিবেদিতার সাথে কথা বলতো, মাঝে মধ্যে সে ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলত। একদিন ওই বাচ্চাটি সকালবেলা নিবেদিতার বাড়িতে আসতো। আসার মধ্যে একদিন হঠাৎ নিবেদিতা কোথাও বাইরে গিয়েছিলেন, ট্রেন জার্নি করে ফিরেছেন। সকালে নিবেদিতার ঘরের সামনে দিয়ে বাচ্চাটি দেখতে পেল। নিবেদিতার ঘরে নিশ্চয়ই তিনি এখন আছেন, কদিন ছিলেন না, তাই ছুটে ঘরে ঢুকে পড়ে বাচ্চাটি। নিবেদিতার কাছে গিয়ে যখন পৌঁছায়, তখন নিবেদিতা ক্লান্ত অবসন্ন জার্নি করে কোথা থেকে ফিরেছেন। সেই নিবেদিতা কিছু পানীয় বা গরম পানীয় তৈরি করে নিজেই খাওয়ার চেষ্টা করছেন, তার সাথে বিস্কিট বা এরকম কোনো খাদ্য তিনি ক্ষুধার্ত অবস্থায় সেটি গ্রহণ করছেন। সকালের দিকে নিবেদিতাকে সে দেখি ওই খাওয়ার সময় বাচ্চাটি যখন এসে পৌঁছায় বিস্কিট বা এই জাতীয় কিছু নিবেদিতা তাকে অফার করে, কিন্তু সেই বাচ্চাটি খেতে চায় না। তার বাড়ির হয়তো নির্দেশ আছে, কিন্তু সেই বাচ্চাটি তাকে হঠাৎ বলে ফেললো, নিবেদিতার মুখে বিস্কিটটি দেখে বা খাওয়ার সামগ্রীটি দেখে বাচ্চাটি নিবেদিতাকে বলল, সিস্টার, হ্যাভ ইউ সেড ইউর প্রেয়ার বিফোর টেকিং ইউর ব্রেকফাস্ট? বাচ্চাটার মুখে এই কথাটি শুনে নিবেদিতা জিভ কাটলেন। সত্যি তো, আমি তো ঈশ্বরকে স্মরণ করে বা প্রার্থনা জানানোর পরে আমি তো খাবার গ্রহণ করছি না, এই জার্নি করে এসে ক্ষুধার্ত অবস্থায় ওটি খাচ্ছি। সরি বলতে শুরু করলো, এবং বাচ্চাটি তাকে যেন স্মরণ করে দিল, ভারতবর্ষে তুমি এসেছো, ভারতবর্ষের তুমি প্রকৃত ভারতীয় হয়ে ওঠার যে তোমার স্বপ্ন সার্থক করতে গেলে তোমাকে ভারতীয় ধারায় এগোতে হবে। অর্থাৎ ভারতীয়রা সকালে ঘুম থেকে উঠলে বা সকালের প্রাতঃস্নান করে বা সকালে ব্রেকফাস্টের আগে তারা ঈশ্বরকে স্মরণ করে তারপরেই তারা প্রথম অন্ন গ্রহণ করে। এটি ভারতীয় ধারা, ভারতীয় ভাবনার আদর্শগত প্রথা। এটি নিবেদিতাকে স্মরণ করে দিচ্ছেন ওই বাচ্চাটি। হ্যাভ ইউ সেড ইউর প্রেয়ার বিফোর টেকিং ইউর ব্রেকফাস্ট?
সেই বাচ্চাটি নিবেদিতাকে তার সম্বিত ফিরিয়ে দিল এবং জিভ কেটে বলল, সরি সরি সরি। এখানে নিবেদিতা আবার ঠিক উল্টো দিকে যদি যায়, দেখব নিবেদিতা এই ধারাকে সামনে রেখে দিনের পর দিন ভারতবর্ষের ওই অর্থোডক্স সমাজের মাঝে বাগবাজার অঞ্চলে বাস করতে করতে তার বাড়িতেই তিনি ভারতীয়ত্ব বোধে যেন সম্পৃক্ত হয়ে গেছেন। তার নমুনা একবার দেখব। ভগ্নী খ্রিশ্চিন আছেন তখন নিবেদিতার সাথেই। নিবেদিতার থেকেও 8-এর উপরে বেশি যার দখল, তার নাম ভগ্নী খ্রিশ্চিন। তিনি ভারতবর্ষে এসেছেন নিবেদিতার সহযোগী হিসাবে। স্বামীজি যে বছর মারা গেলেন সেই বছরে তিনি এসে পৌঁছেছেন এবং নিবেদিতার সঙ্গী হিসাবে ভারতবর্ষের এই স্কুলটিতে সেবারত থাকবেন। এটি স্বামীজির নির্দেশ। 2 আর্ট কলেজের ছাত্র নিবেদিতার দ্বারাই তার বাড়িতে এসে পৌঁছেছেন ওই 17 নম্বর বোসপাড়া লেনে। সেখানে খ্রিশ্চিন ভেতরে রয়েছেন, তাদের সাথে নিবেদিতা পরিচয় করিয়ে দেবেন ওই খ্রিশ্চিনের, কারণ তারা শিল্প সম্পর্কে কিছু ধারণা নিয়ে যাবেন, সমৃদ্ধ হবেন। এইরকম একটি ভাবনায় নিবেদিতা ডেকেছেন কাকে? নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, দুজনেই আর্ট কলেজের ছাত্র। তারা দুজনে এসেছেন নিবেদিতার ঘরে। নিবেদিতা রুমে তখন ছিলেন না, যে ড্রয়িং রুমটি যেখানে এসে অতিথিরা বসেন, সেখানে একদিকে সোফা রাখা রয়েছে, একটি চেয়ার রয়েছে, আর নিচে একটি শতরঞ্জি মেলা রয়েছে। ওরা দুজনে প্রবেশ করার পরে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং নন্দলাল বোস প্রবেশ করার পরে কাজের বা যে পরিচিত মানুষ ওখানে ছিলেন তিনি নিবেদিতাকে খবরটি দিতে বলাতে তিনি ভেতরে গিয়ে নিবেদিতাকে জানালেন যে দুজন অতিথি এসেছেন নিবেদিতার সাথে দেখা করতে। কিছুক্ষণ পরে নিবেদিতা এসে দেখলেন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং নন্দলাল বসু তারা এসে উপস্থিত ছিলেন, কারণ নিবেদিতাই তাদেরকে তো ডেকেছেন, এবং বলল, ও ঠিক আছে, তোমরা এসেছো, বসো। নিবেদিতা ভেতরে ঢুকতে যাচ্ছিলেন খ্রিশ্চিনকে ডাকতে, হঠাৎ তিনি ঘুরিয়ে দাঁড়ালেন, দেখলেন তারা দুজনেই সোফাতে বসে রয়েছেন। নিবেদিতা তাদের দিকে তাকিয়ে বললেন, প্লিজ কাম ডাউন, তোমরা নিচে নেমে বসো, সোফাতে নয়। ওই শতরঞ্জির দিকে ইঙ্গিত করিয়ে বললেন, তোমরা ওইখানে বসো। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নন্দলাল বসুর দিকে তাকালেন, আবার নন্দলাল বসু সুরেন্দ্রনাথের দিকে তাকালেন। মনে মনে তারা ব্যথিত হলেন, ভাবলেন নিশ্চয়ই আমরা নেটিভ বা এদেশীয় বলে আমাদের এই সোফায় বসার অধিকার নেই, বা উনি পছন্দ করেন না, তাই আমাদের নিচে বসতে বলছেন শতরঞ্জির মধ্যে। তারা দুজনের দিকে তাকাতে তাকাতে নিজেরা এই ভাবনায় ভাবিত হতে হতে তারা সিস্টারের নির্দেশ অনুযায়ী মুখটা একদম ছোট হয়ে গেছে, সেই অবস্থায় তারা দুজনে গম্ভীর মুখে নিচে বসলেন। প্রয়োজনটা তাদের সিস্টার খ্রিশ্চিনের দ্বারা তারা সমৃদ্ধ হবেন এই আর্টের ব্যাপারে। নিবেদিতা তাই ডেকেছেন। মনটা একটু যেন ব্যথিত হলো, কিন্তু নিবেদিতা যখন দেখলেন তার নির্দেশ মতো তারা নিচে শতরঞ্জিতে বসলো দুজনে পাশাপাশি বাবু হয়ে, তখন নিবেদিতা এটা লক্ষ্য করলেন তাদের দুজনের মুখের ভাবটা, ব্যথিত হওয়ার ছবিটা ভীষণভাবে তাকে কষ্ট দিচ্ছে, এবং তিনি সেটা অনুভব করলেন যে এরা নিজেদের অপমানিত বোধ করছে বা ভাবছে যে আমরা ওকে বা ওদেরকে ওইভাবে হয়তো নিচে বসতে আমরা বাধ্য করলাম। এই রকম একটা ভাব নিবেদিতা নিজেও বুঝতে পারলেন। তিনি কেন বলেছেন সেটা তখন প্রকাশ করলেন না। খ্রিশ্চিনকে ডেকে নিয়ে এলেন, মুখ গম্ভীর অবস্থায় ওরা ব্যথিত চিত্তে খ্রিশ্চিনের সাথে
শিল্প বিষয়ে অনেক আলোচনা হলো। এইবার খিচ্চির ভিতরে চলে গেল। নিবেদিতা ওদের কিছু পানীয় বা খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করলেন। তারপরে তাদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা ব্যথিত হয়েছে আমি জানি। কেন তোমাদের নিচে নেমে বসতে বললাম এটা নিশ্চয়ই তোমাদেরকে খুব হার্ট করেছে, আমার সেটা মনে হয়েছে। কিন্তু এখন তোমাদের বলছি কেন তোমাদের নিচে বসতে বললাম জানো? আসলে তোমরা যে ভারতীয়, তোমাদের ওই সাহেবদের মতো সোফাতে বসে আমার দেখতে ইচ্ছে করে না। তোমরা বুদ্ধের দেশের মানুষ, তোমরা বুদ্ধের মতো বুদ্ধ চিত্তে আমার সামনে বসাটাকেই আমি শ্রদ্ধার চোখে দেখি, বা তোমাদের প্রতি আমার সেই শ্রদ্ধাটা তখন জেগে যায়। তোমরা বুদ্ধের দেশের মানুষ, বুদ্ধের মতোই তোমরা শান্ত সৌম্য অবস্থাতে এইভাবে আসন গ্রহণ করে যেমনভাবে বুদ্ধকে আমরা দেখি, ঠিক সেইভাবেই তোমাদের দেখতে আমি ভালোবাসি। ওরা এতক্ষণ ব্যথিত চিত্তে যে মুখ ভার করা অবস্থায় যে চিত্রটি নিবেদিতা প্রথমে দেখেছিলেন, সেই নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে তিনি আবার হাসি মুখে দেখে তাদেরকে বিদায় জানালেন। তাতে তারা অবাক হয়ে গেলেন, আমরা ভারতীয় না, নিবেদিতা ভারতীয় নাকি? নিবেদিতা শুধু ভারতীয়দের শ্রদ্ধার মতো এই রকম উচ্চ আসনে দেখতেই অভ্যস্ত, তাদেরকে উচ্চ আদর্শের সন্ধান দেওয়ার জন্যই অতি ভারতীয় রূপ ধারণ করেছেন নিবেদিতা, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে, আমাদেরকে ভারতীয় হওয়ার জন্যই তার এই পরিকল্পনা। আমাদেরকে ভারতীয় রূপেই তিনি দেখতে চেয়েছেন, যাতে ভারতবর্ষের মানুষ, ভারতীয়রা ভারতীয় রূপেই মানুষের কাছে দেখা দেন। এটি নিবেদিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নিবেদিতাকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিকে যদি আলোচনা করি, বারবার ফুটে যাবে তার ভারতীয়ত্ববোধের এক একটি শিখা জ্বলন্ত অবস্থায় দেখতে পাবো, যে শিখায় আমরাও আলোকিত হব। এ নিবেদিতা ভারতীয় নিবেদিতা, এ ভাবনা ভারতীয় ভাবনা। আসলে নিবেদিতা ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ভাবধারা যুক্ত ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার মেলবন্ধনই আমাদের কাছে নিবেদিতার ভারত দর্শনে পৌঁছাতে তিল তিল করে এগিয়ে নিয়ে যাবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার আগামী রবিবার অঙ্গসত মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।